এই বিশাল জাহাজটিকে একবার খুব ভালোভাবে দেখুন। খোলা সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এই ইস্পাতের দানবটি প্রায় ৩৫ ফুট উচ্চতার দানবীয় হিংস্র ঢেউয়ের মাঝখানে আটকে পড়েছে। প্রতিটি ঢেউ যেন কোনো ক্ষুধার্ত দানবের মতো ছুটে আসছে আর আছড়ে পড়ছে এই বিশাল কাঠামোর গায়ে। দেখে মনে হয় যে কোনো মুহূর্তেই এই ঢেউগুলো একসাথে আঘাত করে জাহাজটিকে ভেঙে চুরমার করে ফেলবে। এক সেকেন্ডেই ইস্পাতের এই পাহাড়টি যেন সমুদ্রের তলায় হারিয়ে যাবে। কিন্তু বাস্তবতা এখানে সম্পূর্ণ আলাদা। যেখানে মানুষের চোখে এটি মৃত্যুর দৃশ্য মনে হয়, সেখানে এই জাহাজগুলো ঠিক তার উল্টো পথে লড়াই করে। এই ভয়ঙ্কর সমুদ্রের বুকেও এই বিশাল ইস্পাতের কাঠামো সহজে ডুবে যায় না, না ভাঙে, না থামে, না হার মানে। আর এর পেছনে কাজ করে এমন কিছু বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ারিং মেকানিজম যা শুনলে অবিশ্বাস্য মনে হয়। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব সেই জগতে যেখানে সমুদ্র তার সবচেয়ে হিংস্র রূপে আছড়ে পড়ে, যেখানে ঢেউগুলো পরিণত হয় জীবন্ত দানবে, আর সেই দানবের বিরুদ্ধে লড়াই করে এই ইস্পাতের জাহাজগুলো। আপনি দেখবেন প্রচণ্ড ঝড়ের মধ্যেও কিভাবে এই জাহাজগুলো নিজেদের টিকিয়ে রাখে, কিভাবে তারা সমুদ্রের বুক চিরে এগিয়ে যায়, কিভাবে তাদের ভিতরের মেকানিজম এক অদৃশ্য যুদ্ধ চালায়, আর কিভাবে তাদের নির্মাণ শৈলী তাদের প্রায় অপ্রতিরোধ করে তোলে। যদি আপনি কোনো বিশাল কার্গো জাহাজকে খুব কাছ থেকে দেখেন, তাহলে একটি জিনিস প্রথমেই চোখে পড়বে। জাহাজের সামনের অংশ কখনোই সোজা লম্বালম্বি নিচে নামে না, বরং উপরের দিকে উঠতে উঠতে এটি ধীরে ধীরে বাইরের দিকে বাঁক নিতে থাকে। এই বাঁকানো আকৃতি কোনো সৌন্দর্যের জন্য নয়, এটি তৈরি করা হয়েছে সমুদ্রের প্রাণঘাতী আঘাতকে বিভক্ত করার জন্য। যখন বিশাল ঢেউ জাহাজের সামনে এসে আঘাত করে, তখন সেই বাঁকানো অংশ ঢেউকে সরাসরি ধাক্কা দিতে দেয় না, বরং ঢেউয়ের সম্পূর্ণ শক্তিকে দুই পাশে ছড়িয়ে দেয়। এক মুহূর্তে সেই ভয়ঙ্কর শক্তি ভেঙে যায়, আর জল ছিটকে ছড়িয়ে পড়ে বাতাসে। যে শক্তি সরাসরি ইস্পাত ভেঙে দিতে পারত, সেটাই হারিয়ে যায় শূন্যতায়। এটা যেন এক অদৃশ্য প্রতিরক্ষা ঢাল, যা চোখে দেখা যায় না কিন্তু কাজ করে নিখুঁতভাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আকৃতি জাহাজকে একটা শক্তিশালী ভাসমান প্রতিক্রিয়া দেয়। যখন জাহাজ বিশাল ঢেউয়ের মধ্যে নিচে নেমে যায়, তখন পানির চাপ তাকে আবার জোর করে উপরে ঠেলে তোলে, যেন সমুদ্র নিজেই তাকে নিচে ফেলতে গিয়ে আবার ফিরিয়ে দিচ্ছে। ফলে জাহাজ গভীরতার দিকে হারিয়ে যাওয়ার আগেই আবার নিজেকে সামলে নিয়ে উপরে উঠে আসে। এই কারণেই বড় জাহাজের সামনে এবং পেছনের অংশ উঁচু করে বানানো হয়, কারণ ঝড়ের সময় সমুদ্রের সবচেয়ে হিংস্র আঘাত এই অংশগুলোতেই লাগে। আর এই উচ্চতা অনেক সময় জাহাজের ভিতরে পানির প্রবেশ বন্ধ করে দেয়, জাহাজকে বাঁচিয়ে রাখে শেষ মুহূর্তে। আসলে জাহাজের প্রতিটি ইঞ্চি ডিজাইন করা হয়েছে সমুদ্রের সঙ্গে এক অবিরাম যুদ্ধে টিকে থাকার জন্য। কিন্তু আসল রহস্য শুধু উপরে নয়, জলের নিচে অন্ধকার গভীরতায় লুকিয়ে আছে। বড় জাহাজের সামনে পানির নিচে যে গোলাকার অংশ থাকে, অনেকেই সেটিকে শুধু ডিজাইনের অংশ মনে করে, কিন্তু বাস্তবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইড্রোডাইনামিক সিস্টেম। এর কাজ হলো ঢেউয়ের শক্তিকে ভেঙে ফেলা এবং জাহাজের ওপর চাপ কমানো। দেখতে মনে হয় এটি জাহাজকে ধীর করে দেবে, কিন্তু বাস্তবে এটি জাহাজকে আরও স্থিতিশীল করে তোলে। যখন জাহাজ সামনে এগোয়, তখন এই অংশটি পানির ভিতরে একটা বিপরীত চাপ তৈরি করে, যেন সমুদ্র এবং জাহাজের মধ্যে এক অদৃশ্য সংঘর্ষ চলছে। আর সেই সংঘর্ষে ঢেউ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ঝড়ের সময় এটি জাহাজকে অতিরিক্ত নিচে ডুবে যাওয়া থেকে রক্ষা করে এবং পুরো কাঠামোকে ভারসাম্যে রাখে। কিন্তু এখনও প্রশ্নটা থেকে যায়, এত ভারী ইস্পাতের বিশাল কাঠামো ভেসে থাকে কিভাবে? যেখানে ছোট একটি লোহার টুকরো মুহূর্তে ডুবে যায়, সেখানে এই হাজার হাজার টনের দানব কিভাবে সমুদ্রের উপরে থাকে? এর উত্তর লুকিয়ে আছে জাহাজের ভিতরের ফাঁপা অন্ধকার কাঠামোর মধ্যে। জাহাজের ভিতরে থাকে বিশাল বাতাসের খালি জায়গা। এই ফাঁপা কাঠামো বিপুল পরিমাণ পানি সরিয়ে দেয়, আর সেই সরানো পানি আবার জাহাজকে উপরে ঠেলে রাখে। এটাই হলো ভাসমান শক্তি। সহজ ভাষায়, জাহাজ যত পানি সরাবে, সমুদ্র তত তাকে উপরে ঠেলে রাখবে। একটা বিশাল কার্গো জাহাজকে ভাসিয়ে রাখতে হাজার হাজার টন পানি ডিসপ্লেসমেন্ট করতে হয়, তাই এর দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা অত্যন্ত নিখুঁত হিসাব করে তৈরি করা হয়। আর ঝড়ের সময় এই হিসাবেরই সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হয়, কারণ বিশাল ঢেউ ডেকে এসে জাহাজের উপর অতিরিক্ত পানি জমিয়ে দেয়। ফলে জাহাজ হঠাৎ ভারী হয়ে যায়। তখন এটি আরও নিচে নেমে যায় এবং আরও বেশি পানি সরাতে শুরু করে, ফলে আবার ধীরে ধীরে ভারসাম্য ফিরে আসে। আপনি যদি ঝড়ের সময় কোনো জাহাজ দেখেন, তাহলে দেখবেন এটি একদিকে হেলে যাচ্ছে, কখনো কখনো 40 ডিগ্রি পর্যন্ত কাত হয়ে যায়। দূর থেকে মনে হয় এবার বুঝি এটি আর ফিরে আসবে না, এবার বুঝি এটি উল্টে যাবে। কিন্তু ঠিক কয়েক সেকেন্ড পরেই এটি আবার ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ায়।
এর পেছনে কাজ করে জাহাজের নিচের ভারী কাঠামো, ইঞ্জিন, ফুয়েল ট্যাঙ্ক এবং ভারসাম্যবন্তী ওজন। এই সব কিছু সবসময় নিচের দিকে কেন্দ্রীভূত থাকে, ফলে জাহাজ যতই কাত হোক নিচের ভারী অংশ তাকে টেনে আগের অবস্থানে ফিরিয়ে আনে। এবং এভাবেই সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের মাঝেও এই ইস্পাতের দানবগুলো বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। আসলে এই ভারসাম্যের পেছনে কাজ করে একটি অত্যন্ত জটিল বৈজ্ঞানিক হিসাব। জাহাজের ওজন কোথায় কেন্দ্রীভূত এবং পানির চাপ কোথা থেকে কাজ করছে, এই দুই শক্তির মধ্যকার সম্পর্কই নির্ধারণ করে জাহাজ বাঁচবে নাকি ডুববে। যদি ভারসাম্য খুব দ্রুত ফিরে আসে তাহলে জাহাজ ভয়ঙ্করভাবে দুলতে শুরু করে, আর যদি খুব ধীরে ফিরে আসে তাহলে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি বেড়ে যায়। তাই প্রতিটি জাহাজ তৈরি করা হয় এমনভাবে যাতে সুরক্ষা এবং স্থিতিশীলতার মধ্যে নিখুঁত ভারসাম্য থাকে। কিন্তু সমুদ্রেরও একটা সীমা আছে। যখন ঢেউ এতটাই শক্তিশালী হয়ে যায় যে জাহাজের এক পাশ পুরোপুরি পানির নিচে চলে যায়, তখন বিপদ শুরু হয়। কারণ সেই সময় পানি ভিতরে ঢুকে ভারসাম্য নষ্ট করতে থাকে, আর একবার যদি ভিতরে অতিরিক্ত পানি জমে যায় তাহলে জাহাজ আর নিজেকে সোজা করতে পারে না। ধীরে ধীরে এটি আরও কাত হয়ে যায় এবং শেষ পর্যন্ত ডুবে যাওয়ার দিকে এগিয়ে যায়। কিন্তু একটি অবিশ্বাস্য সত্য হলো, এত বড় জাহাজ পুরোপুরি শক্ত নয়, বরং এটি সামান্য নমনীয়। ঝড়ের সময় এটি ঢেউয়ের সাথে সাথে বাঁকতে থাকে। মাঝের অংশ কখনো উপরে উঠে যায়, আবার নিচে নেমে যায়, যেন বিশাল একটি ইস্পাতের সাপ সমুদ্রের বুকে মোচড় খাচ্ছে। এই কারণেই জাহাজকে সামান্য ফ্লেক্সিবলভাবে তৈরি করা হয়, কারণ যদি এটি একদম শক্ত হতো তাহলে বিশাল ঢেউ এটিকে মাঝখান দিয়ে ভেঙে ফেলত। ঝড়ের সময় জাহাজের ভিতরে ভয়ঙ্কর শব্দ শোনা যায়, ইস্পাতের চাপা ক্র্যাকিং সাউন্ড, ধাতব জয়েন্টের কাঁপুনি, মনে হয় যেন পুরো জাহাজটি জীবন্ত কোনো প্রাণীর মতো শ্বাস নিচ্ছে। কারণ প্রতিটি ঢেউ হাজার হাজার টন চাপ সৃষ্টি করে, আর যদি সেই ঢেউ একই ছন্দে বারবার আঘাত করে তাহলে সৃষ্টি হয় রেজোনেন্স, যা ধীরে ধীরে একটি বিশাল জাহাজকেও মাঝখান দিয়ে ভেঙে দিতে পারে। এই কারণেই জাহাজের ভেতরকে ভাগ করা হয় অনেকগুলো আলাদা আলাদা সেকশনে। মাঝে থাকে শক্ত স্টিলের দেয়াল, যাকে বলা হয় ওয়াটার টাইট কম্পার্টমেন্ট। এর উদ্দেশ্য একটাই, যদি এক পাশ ভেঙেও যায় তাহলে পুরো জাহাজ যেন একসাথে ডুবে না যায়। একটা অংশ নষ্ট হলেও অন্য অংশ জাহাজকে বাঁচিয়ে রাখে। এই প্রযুক্তি টাইটানিকের পর থেকে আরও উন্নত করা হয়েছে, কিন্তু প্রযুক্তি যতই উন্নত হোক, চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় থাকে মানুষের হাতে, ক্যাপ্টেনের হাতে। ঝড় আসার আগেই তিনি সমুদ্রের আকাশ পুড়তে শুরু করেন। মেঘের রং, বাতাসের চাপ, ঢেউয়ের দিক সবকিছু বিশ্লেষণ করা হয়। কখনো জাহাজ ঘুরিয়ে অন্য পথে নেওয়া হয়, কখনো বন্দরে দাঁড় করিয়ে রাখা হয়। কারণ সমুদ্রের সবচেয়ে বড় নিয়ম হলো ঝড়ের সাথে লড়াই নয়, ঝড়কে এড়িয়ে চলা। কিন্তু যদি এড়ানো না যায় তাহলে শুরু হয় আসল যুদ্ধ প্রস্তুতি। হাজার হাজার টন কন্টেনার শক্তভাবে লক করে বাঁধা হয়, ডেকের প্রতিটি দরজা সিল করে দেওয়া হয়, ছোট ছোট ভেন্ট পর্যন্ত বন্ধ করা হয়, কারণ একটি ছোট ফাঁকও পুরো জাহাজকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এমনকি ভেতরের আসবাবপত্র পর্যন্ত বেঁধে রাখা হয়, কারণ 40 বা 50 ডিগ্রি কাত হলে একটি চেয়ারও হয়ে উঠতে পারে প্রাণঘাতী অস্ত্র। এরপর ক্যাপ্টেন শুরু করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে জাহাজ চালানো। একটু ভুল কোণ এবং বিশাল ঢেউ পুরো জাহাজকে উল্টে দিতে পারে। একটু বেশি গতি এবং জাহাজ ঢেউ ভেদ করে ভেঙে যেতে পারে। একটু কম গতি এবং জাহাজ ঢেউয়ের নিচে আটকে যেতে পারে। প্রতিটি মুহূর্তে সিদ্ধান্ত, প্রতিটি সেকেন্ডে জীবন মৃত্যুর হিসাব। আর এই সময়ে কাজ করে জাহাজের ব্যালাস্ট সিস্টেম। নিচের ট্যাঙ্কে পানি ভরে বা খালি করে ভারসাম্য ঠিক রাখা হয়। কিন্তু এখানে ভুল করার কোনো সুযোগ নেই, কারণ এক পাশের পানি অন্য পাশে ছুটে গেলে পুরো জাহাজ হঠাৎ কাত হয়ে যেতে পারে। এই সব কিছুর মাঝেই ক্রুদের কাটাতে হয় টানা কয়েকদিন। ঘুম নেই, বিশ্রাম নেই, শুধু অন্ধকার সমুদ্র আর দানবীয় ঢেউ। কিন্তু ইতিহাস বলছে সব জাহাজ ফিরে আসে না, সব প্রযুক্তি জেতে না, সব ক্যাপ্টেন সফল হয় না। একটি ভয়ঙ্কর উদাহরণ হল 2015 সালের এল ফারো কার্গো জাহাজ। এই জাহাজ আটলান্টিক মহাসাগরের পথে ছিল, সাধারণ একটি যাত্রা মনে হয়েছিল শুরুতে, কিন্তু ধীরে ধীরে সমুদ্র বদলে যায় নরকে। একটি হ্যারিকেন তৈরি হয়, নাম জোয়াকিন। শুরুতে সেটি দুর্বল ছিল, কিন্তু উষ্ণ সমুদ্রের কারণে কয়েক ঘন্টার মধ্যে এটি রূপ নেয় একটি ক্যাটেগরি 4 হ্যারিকেনে। বাতাসের গতি পৌঁছে যায় ঘন্টায় 180 কিলোমিটারেরও বেশি। তখনই কিছু কর্মকর্তা সতর্ক করেন ক্যাপ্টেনকে পথ পরিবর্তনের জন্য, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় রুট চালিয়ে যাওয়া হবে। পরে তদন্তে জানা যায় আবহাওয়ার আপডেট ঠিকমতো বিশ্লেষণ করা হয়নি এবং জাহাজ প্রবেশ করে ঝড়ের সবচেয়ে ভয়ঙ্কর অংশে। প্রায় 40 ফুট উঁচু ঢেউ, হ্যারিকেনের গর্জন আর অন্ধকারে হারিয়ে যাওয়া সমুদ্র। ধীরে ধীরে পানি ঢুকতে শুরু করে, কার্গো হোল্ডে জমে যায় অদৃশ্য বিপদ। এরপর শুরু হয় ইঞ্জিন ফেল। একসময় জাহাজ পুরো শক্তি হারিয়ে ফেলে, আর ইঞ্জিন বন্ধ মানে সমুদ্রের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। জাহাজ পাশ ফিরে যায় ঢেউয়ের দিকে,
আর তখনই শুরু হয় চূড়ান্ত আঘাত। ঢেউ একের পর এক আঘাত করে, যেন সমুদ্র নিজেই প্রতিশোধ নিচ্ছে। শেষ মুহূর্তে ক্যাপ্টেন ইভ্যাকুয়েশন অর্ডার দেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। জীবন রক্ষার নৌকা সেই ঝড়ের জন্য প্রস্তুত ছিল না। আর কিছুক্ষণের মধ্যেই এই বিশাল জাহাজ হারিয়ে যায় সমুদ্রের অন্ধকারে, প্রায় 15,000 ফুট গভীরে। পরে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। তাতে ধরা পড়ে শেষ কয়েক ঘন্টার ভয়ঙ্কর সত্য, ভুল সিদ্ধান্ত, পুরনো তথ্য এবং সমুদ্রকে আন্ডার এস্টিমেট করা। এই তিনটে জিনিস মিলে শেষ করে দেয় একটি বিশাল জাহাজকে। এই ঘটনাটি একটাই সত্য প্রমাণ করে, সমুদ্র কখনো ক্ষমা করে না। তুমি যতই শক্তিশালী হও, তোমার প্রযুক্তি যতই উন্নত হোক, একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল অনুমান, আর তুমি হারিয়ে যেতে পারো সমুদ্রের অন্ধকার গভীরে। তাহলে প্রশ্ন হলো, যদি আপনি সেই জাহাজে থাকতেন, এই দানবীয় ঝড়ের মাঝে, আপনার অনুভূতি কি হতো? আপনি কি সত্যিই বিশ্বাস করতেন মানুষ কখনো সমুদ্রকে হারাতে পারে?